কর্মজীবী নারীর সংখ্যা কমলেও দেশে পুরুষদের তুলনায় গৃহিণীদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে অর্থ। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন টপের টাইমে সারের দাম বেশি, সরকারের রেট অনুযায়ী আমরা সারটা পাই না। রাজশাহীর বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে। বস্তা প্রতি বেশি নিচ্ছে 200 থেকে 300 টাকা। উৎপাদন খরচ বাড়ায় বিপাকে চাষিরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন তারা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিহান, AIUBর সীমান্ত, নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানাকে গুপ্ত হত্যা দাবি করে বিচার চান তারা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শিক্ষার্থীদের। প্রতিবাদ জানানো হয় ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় দুই শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত ও তাজবির হোসেন শিহান হত্যার। বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মহসিন হল ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে যায়। এ সময় শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সীমান্ত এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে তরুণী সুজানাকে হত্যার বিচার দাবি করেন। বিগত 12 এবং 14 ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি, এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল। এখনো কেন বিপ্লবীদের রক্ত ঝরে? আজকে প্রশাসনকে সেই উত্তর দিতে হবে। শিহান সীমান্তদেরকে শহীদ হতে হয়। শিহান সীমান্তদের পরিচয় এটা নয় তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বিপ্লবী। শিক্ষার্থীরা বলেন, এক দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না। প্রশাসন এখনো নির্বিকার আছে উল্লেখ করে তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীলদের কার্যকরী ভূমিকা রাখতে হবে। এই প্রশাসনদেরকে বলতে চাই, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের করতে হবে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে খুনিদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, খুনিদের থেকে টাকা খেয়ে ভারতে পাচার করে দেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোরে তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গত শনিবার নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ওয়াজেদ আলম সীমান্ত। আর মঙ্গলবার রূপগঞ্জের লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান সম্মেলনে যোগ দিবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন D8 সম্মেলনে। এবারে D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি। কোটিপতি পুরুষের ব্যাংক হিসাব যখন কমছে তখন নারীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। অথচ শ্রমশক্তি জরিপ বলছে দেশে কমছে কর্মজীবী নারীর সংখ্যা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ দুই কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। এরকম যদি লোক খুঁজতে হয় তাহলে প্রথমে ছেলে মেয়েকেও অতটা বিশ্বাস করা যাবে না,
যতটা না বিশ্বাস করা যাবে জীবন সঙ্গিনীকে, সুতরাং তারা জীবন সঙ্গিনীদের নামেই টাকাটা রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের তথ্যের সাথে আমাদের যে করের তথ্য, এইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। সুতরাং আমাদের দেশে বড় সমস্যা হলো একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার তথ্য উপাত্তের কোনো সংযোগ নাই। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি, তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে, তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় 5% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। সড়ক নির্মাণে পাথর ব্যবহার পুরনো হলেও এর পরিবর্তে বিটুমিনের সঙ্গে মেশানো হয়েছে প্লাস্টিক। রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁধে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এমন সড়ক। সংশ্লিষ্টরা বলছেন, এতে একদিকে যেমন খরচ কমবে, তেমনি প্লাস্টিকের সড়ক তুলনামূলক টেকসই। শেখ শাহ নেওয়াজের ক্যামেরায় মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। বাংলাদেশের অন্য সব সড়কের মতোই এটাও একটি সড়ক, কিন্তু এতটুকু বললেই সবটা বলা হয় না, কারণ এই সড়কটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। সড়কে পানি ঢালতেই দেখা যাচ্ছে এটি একটি সবুজ বর্ণের সড়ক। দেখতে আর 10টি পিচ ঢালাই সড়কের মতো মনে হলেও এই সড়কটি অন্যগুলোর চেয়ে ভিন্ন, কেননা এইটি নির্মিত হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। শুনতে অবাক শোনালেও রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এটাই এখন বাস্তবতা। প্রাথমিক পর্যায়ে সড়কটির 225 মিটার অংশের মূল উপাদান প্লাস্টিক বর্জ্য। বিশ্বের উন্নত দেশে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরনো হলেও বাংলাদেশে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মূলত পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিককে কাজে লাগানোর পাশাপাশি সড়ক তৈরিতে খরচ কমাতে এই পন্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়লার মধ্যে যে প্লাস্টিকটা চলে যায়, যেটাকে আসলে আমরা ওয়েস্টেজ হিসেবে ফেলে দেই, তো সেই প্লাস্টিকটা আমরা রিসাইকেল করে সেটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে যাতে আমরা ইউজ করতে পারি, তাহলে একই সাথে যেটা হবে যে খরচও কিছুটা কমে যাবে এবং সড়কের দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাবে। প্লাস্টিক এটা তো পচছে না, এটা তো রয়ে যাচ্ছে, তো সেই প্লাস্টিকটা যদি আমি সড়কে ইউজ করতে পারি তাহলে আমার পরিবেশেরও এটা একটা অনেক বড় একটা উপকার হচ্ছে। এই সড়কটাতেই আমরা কিন্তু নিচের লেয়ারেও ইউজ করেছি প্লাস্টিকটা। এই প্লাস্টিকটা আমরা পাথরের বিকল্প হিসেবে ইউজ করেছি, আবার উপরের যে লেয়ার, যেটা বিটুমিনাস লেয়ার, সেখানেও আমরা এটা ইউজ করেছি। সাধারণত পিচ, বিটুমিন, পাথর, ইট বা কংক্রিটের সমন্বয়ে দেশে যে সড়ক তৈরি হয় তার চেয়ে কম খরচের প্লাস্টিক সড়ক টেকসই হবে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন হলো, প্লাস্টিকের এই সড়ক পরিবেশের জন্য নতুন করে ক্ষতির কারণ হবে কিনা। প্লাস্টিক নিয়ে যদি আমরা রাস্তা বানাতে চাই, আমরা প্লাস্টিকটাকে হ্যান্ডেল করার বিষয় আছে। আমরা কীভাবে রাস্তার নির্মাণ করব, নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা প্লাস্টিকের কারণে যেন পরিবেশ দূষিত না হয়। আর যেটা বলছিলাম যে মাইক্রোপ্লাস্টিক, সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেন মাইক্রোপ্লাস্টিকটা কোনোভাবেই বাতাসে না আসতে পারে। তো এক্সপেরিমেন্টের এই অংশগুলো বিবেচনা করা হয়েছে এবং এটা সফল হলেই তখন আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অন্য সড়কগুলোতেও ব্যবহার করতে পারবো। এক্সপেরিমেন্টটাকে সফল করতে পারি, দেশের জন্য প্লাস্টিক দূষণ থেকে যেমন লাভ হবে, আমাদের যে রাস্তার স্থায়িত্ব নিয়ে আমাদের যেই অভিযোগটা আছে সেটাও কমবার সম্ভাবনা আছে। সম্ভাবনার জায়গা অনেক আছে, বাইরের অনেক দেশে ইতিমধ্যে সেটা চর্চিত বিষয়। তো বাংলাদেশে এই এক্সপেরিমেন্টটা সফল হবে এটা আমরা ধারণা করছি। প্লাস্টিক বর্জ্যের বিকল্প ব্যবহার দেখে কেউ যেন আবার নতুন করে প্লাস্টিক ফ্যাক্টরি তৈরির উদ্যোগ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। প্লাস্টিকের যে মাধ্যমে নির্মিত সড়ক, সেখানে কিন্তু। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রতিদিন চাঁদা তোলা হচ্ছে রাজশাহীর বিভিন্ন এলাকায়। দিনে শুধু একবার নয়, যতগুলো ট্রিপ ততবারই চাঁদা দিতে হচ্ছে চালক ও হেলপারদের। এমনকি কোনো কোনো এলাকায় টোকেন দিয়ে আদায় করা হচ্ছে মাসিক চাঁদা। তবে এ নিয়ে নির্বাক প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন।
বাস থামতেই হাজির কয়েকজন, আদায় করছেন চাঁদার টাকা। এ চিত্র রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ডের। চালক ও হেলপাররা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে 60 টাকা করে চাঁদা তোলা হয়। দিনে যতবার যাতায়াত ততবারই গুনতে হয় টাকা। 100 টাকা কাউন্টারে আমাদের 100 টাকা খরচ হয়। মালিক অফিস জমা হয়, শ্রমিক অফিস জমা হয়, অন্য কোনো খাতে জমা হয় না। চাঁদা আদায়কারীদের দাবি, প্রতিটি বাস থেকে পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নামে 30 টাকা এবং সড়ক পরিবহন গ্রুপের নামে 30 টাকা আদায় করেন তারা। অভিযোগ রয়েছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর রুটে বাস চালাতে অন্তত 10টি স্থানে চাঁদা দিতে হয়। এই টাকা সারাদিন যে কয় টাকা হয় এটা মোট হিসাব করে আমরা একটা বেতন নিই। 300 350 জন প্রতি পড়ে। আমার লোক আছে 7 জন। টোকেন দিয়ে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও, তবে তা মানতে নারাজ বানেশ্বরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। এলো 7 জনের টোকেন, সারা বাংলাদেশ বন্ধ, কিন্তু এখানে এরা শুরু করেছে। কত করে নেয়? 500 মাসে, না দিলে মামলা। প্রত্যেক মাসে হচ্ছে যে আপনার এখানে টাকা দিতে হয় 500 করে, না হলে মামলা দেওয়া হয়। এটা আসলে কি ওনারা বানাই বলতেছে নাকি আসলে? পরিবহন সংগঠনের নেতারা বলছেন, শ্রমিকদের কল্যাণে শুধুমাত্র সরকার নির্ধারিত টাকাই আদায় করা হচ্ছে। গাড়ি সার্ভিস চার্জ যেটা সরকার অনুমতি দিয়েছে ওটাই তো আমরা নিই, আর ওর ভিতরেই আমাদেরকে অনেক অনুদান দিতে হয় শ্রমিকদেরকে। রাজশাহী থেকে দৈনিক অন্তত 700 বাস পার্শ্ববর্তী জেলা ও দূরপাল্লার রুটে যাতায়াত করে। সব মিলিয়ে দিনে 50,000 টাকার বেশি চাঁদা আদায় হয় এ খাতে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না ট্রাফিক বিভাগ ও প্রশাসন। সময় সংবাদ, রাজশাহী। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নেয়ার পর টেকনাফ সীমান্তে শোনা যাচ্ছে না গোলাগুলির শব্দ। এ কারণে সাগরে মাছ শিকারে যেতে নৌযানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ থেকে সেন্ট মার্টিনেও যাচ্ছে স্থানীয় বাসিন্দা সহ প্রয়োজনীয় পণ্যবাহী ট্রলার। আর অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী, নাপ নদীর জলসীমার ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, আর সেখানে চলছে অস্থিরতা, যারা আজ এসে পড়ছে এপারে। 65 বছর বয়সী আব্দুর রহিম পেশায় জেলে। 38 বছর ধরে নাপ নদীতে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে আয়ের পথ অনেকটাই বন্ধ। তিনি বলছিলেন, রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে নেওয়ার পর কি অবস্থা সীমান্তের। শান্তি দেখা যায় দিলে মানে 2-4-5 দিনের আর গোলাগুলির শব্দ শোনানো যায়। বর্তমানে অনেকটাই স্বাভাবিক মিয়ানমার সীমান্তের অবস্থা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না গোলাগুলি কিংবা গোলার বিকট শব্দ। তবে এখনও নাপ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় আটকা জেলেরা। এরপরও ককশিটের ভেলা বাসিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করছেন অনেক জেলে, আর মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছে বিজিবি। বড়শি নিয়েও যাওয়ার পরে এরকম নির্যাতন করতেছে। আমাদের সব সময় আসে বলে হয়তো আপনারা মায়ানমার পাশে যাই না। যারা রোহিঙ্গা আছে তাদেরকে পেরে নিয়ে যাক, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। ওদের কারণে নাপ নদীটা বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন মানুষ কষ্টে হাহাকার মরতেছি। মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় বিশেষ সতর্কতা হিসেবে নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞার বাইরে থাকা জলপথ দিয়ে সাগরে যাচ্ছে মাছ ধরার ট্রলারগুলো। একই সঙ্গে সেন্ট মার্টিন যাচ্ছে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী ট্রলার। সতর্ক আছি যেন কেউই বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমানার দিকে না যায়। এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ যেন আর না ঘটে, সেই ক্ষেত্রে আমরা বিজিবি টহল বেড়েছে। বরেন্দ্র এলাকা নওগাঁয় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া, নিউমোনিয়া ও পেট ব্যথায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই জনপদের উপর দিয়ে হালকা এবং তীব্র ঘন কুয়াশা প্রবাহিত হয়ে যাচ্ছে এবং সকালে কিন্তু ঘন কুয়াশা ঝরছে, সে সাথে তাপমাত্রা একেবারে 9-10 ঘরে ওঠানামা করছে এবং এই জনপদের উপর দিয়ে কিন্তু সবসময় শীতের যে বাড়তি ধকল তা কিন্তু অনুভূত হয়ে থাকে। এবার তাপমাত্রা ডিসেম্বরের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে শীতের যেসব রোগ বালাইগুলো রয়েছে এই রোগ বালাইয়ের প্রকোপটা কিন্তু এবার বাড়তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জাতের বিশেষ করে শীতের পানি শূন্যতা, পেটের পীড়া, ডায়রিয়া, নিউমোনিয়া, বিশেষ এই জাতীয় বাড়তি রোগের প্রকোপটা এখানে বেশি এবং অনেকে হাসপাতালে আসছেন এবং এই সময় আমরা দেখছিলাম প্রান্তিক পর্যায়ে
বিভিন্ন রোগ বালাইয়ের কারণে কিন্তু হাসপাতালে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তাতে অতিরিক্ত রোগীর একটা চাপ হাসপাতালগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। তবে চিকিৎসকরা বলছেন যেহেতু হঠাৎ একটা আবহাওয়ার ছন্দ পতন হয়েছে, এই ছন্দ পতনের কারণে এই মুহূর্তে এই রোগগুলো হয়ে থাকে এবং এই রোগ থেকে আসলে সুরক্ষার জন্য বাড়তি যেসব দিক নির্দেশনাগুলো তারা দিচ্ছেন তা হলো যে তীব্র শীত সকালে অনুভূত হচ্ছে, শিশু এবং বয়স্কদের এই সময়ে বের না করা এবং এই আবহাওয়া থেকে বাড়তি সুরক্ষা এবং বাড়তি যেহেতু নজর দেওয়ার কথা বলা হয়েছে এবং বাড়তি খাবারের প্রতি নিরুৎসাহী করা হচ্ছে। তো হাসপাতালগুলোতে আমরা দেখছিলাম যে পরিমাণ রোগী আসছে প্রত্যেকেরই কিন্তু এই শীতজনিত রোগের প্রকোপটা নিয়ে আসছে এবং এই সময়টাতে এই জনপদের উপর ভোর সকালে তীব্র কুয়াশা, রাতের তাপমাত্রা আরেক দফা নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে রাতে তাপমাত্রা বিরাজ করছে 9-10 ঘরে, দিনে কিন্তু যদিও রোদের কিছুটা কিরণ দেখা যাচ্ছে গত 2-3 দিন ধরে, কিন্তু কোন কোন হিমেল যে বাতাস, এই বাতাসের কারণেই এই তাপমাত্রা কিন্তু একটা ছন্দপতন হচ্ছে। এই কারণে এই এলাকায় একটা এই মুহূর্তে শীতের যে প্রকোপ তা কিন্তু আরো বাড়বে বলছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এবং এই পরিস্থিতিতে সুরক্ষার দিকেই বাড়তি জোর দিয়েছে চিকিৎসকরা এবং গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে এই শীত নিবারণের জন্য যেসব গরম কাপড় দরকার, এই গরম কাপড়ের জন্য কিন্তু ফুটপাতের দোকানগুলোতে অনেকে ভিড় করছেন। তবে তাপমাত্রার পারদ এই জনপদের উপর দিয়ে সবসময় অনেকটা নিচে নেমে যায়। বিশেষ করে তাপমাত্রা আগামীতে কিন্তু আরো এক দফা 6-7 ঘরে নেমে আসার কথা বলছে স্থানীয় আবহাওয়া অফিস এবং এই আবহাওয়াকে অসহনীয় বলা হচ্ছে এবং এই আবহাওয়া থেকে যেহেতু এই এলাকার মানুষ অনেকটাই অপ্রস্তুত থাকে, এরকম একটি পরিবেশ বা পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষার তাগিদ দিয়ে এবং বাড়তি এই আপৎকালীন যে আবহাওয়া, এই আবহাওয়া থেকে নিজেদের একটা বাড়তি নজর দেওয়া এবং বাসি খাবার থেকে দূরে থাকা, এই বিষয়গুলো কিন্তু আবহাওয়া স্থানীয় চিকিৎসকদের দিক থেকে বলা চলবে। হাসপাতালে প্রতিদিনই কিন্তু এই শীতজনিত রোগের যে ধকল, শীতের বিভিন্ন রোগীর যে চাপ তা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এই ছিল সার্বিক এই অঞ্চলের শীতের খবর, রোগ বালাইয়ের খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি করছেন বেশি দামে। কৃষকদের অভিযোগ, অনেক ডিলার আবার ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও তাদের সার দিচ্ছেন না। বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামে তারা সার বিক্রি করছেন। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চলের বরেন্দ্রের মাঠে মাঠে এখন হরেক রকম ফসলের সমারোহ। রবি শস্য শিম, আলু, ফুলকপি, সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ ও রসুন আবাদে ব্যস্ত কৃষক। ভালো ফলনের আশায় জমিতে সেচের পাশাপাশি ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার দিচ্ছেন তারা। তবে কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে 50 কেজির এক বস্তা সার বিক্রি করছেন সরকার নির্ধারিত মূল্যের চেয়েও 200 থেকে 300 টাকা বেশি দামে। কোনো কোনো ডিলার ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করলেও কৃষকদের দিতে গড়িমসি করছেন। বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এখন টপের টাইমে সারের দাম বেশি, বস্তা প্রতি 80 টাকা 100 টাকা আরও বাড়তি। টিএসপি কিনা হয়েছে, যে আলু যখন লাগায় তখন আপনার প্রথমে কিনলাম 1600, পরে ওখানে 2200 টাকাও কিনা হয়েছে। আমরা সরকারের রেট অনুযায়ী আমরা সারটা পাই না, ওদের কাছে কিনতে গেলে আমরা 200-300 টাকা বেশি দাম হয়। নওগাঁয় 12,000 মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার উত্তোলন করেছে ডিলাররা। তবে প্রান্তিক পর্যায়ে ডিলাররা সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেশি নিচ্ছেন। নাটোরেও ইউরিয়া, ডিএপি ও এমওপি সার কেজিতে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়তি দামে সার বিক্রি করায় কৃষকদের হাতে রসিদ দিচ্ছেন না ডিলাররা। বগুড়ায় কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার কিনতে হচ্ছে কৃষকদের। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। আর সিরাজগঞ্জে প্রতি বছরই বাড়ছে সারের দাম। এতে উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এর জন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন তারা। ডিলারের কাছে সার পাওয়া যায় না, সরকারি সার স্লিপ আপনার দেয় না, স্লিপ তারা রাখিয়ে দেয়। মাঠ পর্যায়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলেও বেশিরভাগ ডিলার ও খুচরা ব্যবসায়ীর দাবি, সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন সার। যতটুকু চাহিদা ততটুকু পাচ্ছেন, এটা ঠিক কথা। বেশি দামেও কিনতে হতে পারে, যেহেতু ক্রাইসিস। অল টাইম যেরকম আমরা 5 টাকা 10 টাকার বেশি কিন্তু আমরা লাভ করি না। বরাবরের মতো ডিলারদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসক ও কৃষি বিভাগের দায়িত্বশীলদের। সারের কোনো সমস্যা আমাদের জেলায় নাই। আর বেশি দামের কথা যেটা বলছে, কোথাও যেন বেশি দামে
যেন সার বিক্রি না হয়, কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, সেজন্য প্রত্যেক বিসিআইসি বিএডিসি ডিলারের যে দোকানে আমাদের লাল সারুতে মূল্য তালিকা টাঙানো আছে। আমাদের মনিটরিং অবস্থা আমরা অনেক জোরদার করেছি। যথাযথভাবে যাচাই করে যদি এ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাজশাহী বিভাগের ৮ জেলায় সারের ডিলার রয়েছেন প্রায় ২,০০০। শুধু রবি মৌসুমে তাদের বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১১ লাখ মেট্রিক টন সার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে লাপাত্তা নাটোরের সিংড়া হাইটেক পার্কের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান L&T। ৪ মাস ধরে বন্ধ প্রকল্পটির নির্মাণ কাজ। উপজেলা প্রশাসন বলছে, পার্কটির নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আল মামুনের তথ্য, রুকুনুজ্জামানের ছবিতে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বন্ধ হয়ে যায় তার শাসনামলে নেয়া বেশিরভাগ প্রকল্পের কাজ। দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া প্রকল্পগুলোর মধ্যে অন্যতম নাটোরের সিংড়ার হাইটেক পার্ক। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে ভারত। প্রকল্পে হাইটেক পার্কটিতে স্টিল কাঠামোর ৭ তলা ভবন, ৩ তলা ডরমিটরি ভবন, একটি স্নেপ্লেক্স ভবন ও খেলার মাঠ নির্মিত হবে বলে জানানো হয়। এর জন্য ২০২২ সালে পুরোদমে কাজ শুরু করে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। তবে ৫০ ভাগ কাজ করার পর গত ৫ আগস্ট থেকে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ হাইটেক পার্কটির নির্মাণ কাজ। ৫ আগস্টের পর থেকে একদমই বন্ধ, কাউকে ঢুকতেও দেয় না, বের হতেও দেয় না। কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন হয়। বিষয়টি নিয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা বাংলাদেশি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো তথ্য দিতে রাজি হয়নি। তবে উপজেলা প্রশাসন বলছে, নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটির কাজ কিভাবে চলবে বা কি পর্যায়ে আছে এটি জানার চেষ্টা করছি। আমি খুব শীঘ্রই হয়তো আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি, অথবা মন্ত্রণালয়ে যদি কোনো ধরনের নির্দেশনা থাকে সেটি আমরা দেখার চেষ্টা করছি। প্রায় ৯ একর জমির উপর নির্মাণাধীন হাইটেক পার্কটির জন্য ব্যয় ধরা হয় ১৯০ কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। চাঁপাইনবাবগঞ্জে আখের রসের সঙ্গে চুন, সোডা, হাইড্রোস এবং চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এই কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল গুড় খেলে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। সড়কের পাশে বড় বড় পাত্রে জাল দেয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে ঢেলে দেয়া হচ্ছে ভারত থেকে চোরাই পথে আনা নিম্নমানের চিনি। একই সঙ্গে মেশানো হয় রং, চুন, সোডা ও হাইড্রোস। চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা, শিবগঞ্জের পুটিমারি বিল, নাককাটিতলা সহ বিভিন্ন এলাকায় চলছে এমন ভেজাল গুড় তৈরি কর্মযজ্ঞ। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে এভাবেই তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা দেদারছে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও আড়তে, যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। তবে আখ চাষি ও উৎপাদনকারীদের দাবি, জমিতে অতিরিক্ত সার প্রয়োগের কারণে অপরিপক্ক আখের রসের গুড় ঠিকমতো জমাট বাঁধে না। গুড় জমাতেই তারা অপরিশোধিত চিনি ব্যবহার করেন। ময়লা মাটি আবর্জনা কুচরে লেগে থাকে, এই চুন দিলে যেন ওই জিনিসটা উঠে যায় গাছের সাথে। জমিতে যদি সার বেশি দেওয়া থাকে তাহলে গুড় জমবে না। গুড়টা এখন জমাতে পারছে না, এই জন্য আমাদের চিনি শিখবন এলাকায় দিতে হচ্ছে। গুড়ের দানা নাই, মানে দানা এই কারণে চিনিটা দেওয়া লাগছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল গুড় খেলে কিডনি নষ্ট সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যখনই কিডনি বা মূত্র সংবহনতন্ত্রের মাধ্যমে এটা বের হতে থাকবে, অবশ্যই কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি তিনটি অংশেই প্রভাব বিস্তার করবে। ভেজাল গুড় তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, একই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই একসাথেই এই ব্যাপারে কাজ করব। কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। গত ১ ডিসেম্বর শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে ৫ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
Good afternoon, everyone. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি। We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং কর্মজীবী নারীর সংখ্যা কমলেও পুরুষের তুলনায় গৃহিণীদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে অর্থ। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।